সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হয়ে গেল। আজকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্নের সমাধান। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের যে প্রশ্নটা ছিল বিজ্ঞান ইউনিটের অর্থাৎ এ ইউনিটের, সেই প্রশ্নটা সমাধান করে দেখাবো। এখানে টোটাল 45টা এমসিকিউ আছে। তোমরা জানো যে পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং গণিত থেকে 15টি করে 45টি এমসিকিউ থাকে। আমি তো জীববিজ্ঞান অংশটি সমাধান করে দেখাই না। তো আমি পদার্থ, রসায়ন এবং গণিত অংশটি সমাধান করে দেখাবো। খেয়াল করো। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ বা তোমাদের কাছে আরেকটা ঘোষণা যে তোমরা যদি কেউ রাজশাহীতে অবস্থান করো, যদি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতে চাও, রাজশাহী থেকে যারা টিউশন খুঁজতেছো, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অ্যাডমিশন পড়াচ্ছি মোটামুটি। আর তোমরা যদি কেউ আলাদাভাবে একা একা পড়তে চাও তাহলে পড়ানো যাবে। আবার যদি কেউ এইচএসসি ব্যাচের জন্য মানে প্রাইভেট পড়তে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেখো আমি নাম্বার দিয়ে রাখছি, এটাতে আমার হোয়াটসঅ্যাপ অথবা আমাকে কল করে কথা বলতে পারো। ঠিক আছে, চলো আমরা আর কথা বাড়াবো না, শুরু করে দেই আমরা। দেখো, দেখতে পারতেছো ডিইউ অ্যাডমিশন 23-24 এ ইউনিট 100 মিনিট, এটা 100 মিনিট ওদের ওই ইয়াতে আছে আর কি। দেখো, 1 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করে দেই। 1 নম্বরে প্রথমে বলছে একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কটি অর্থাৎ এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পারে পি এর মান কত। তোমরা এটা অবশ্যই জানো যে কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যখন তার নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে এই ম্যাট্রিক্সটার মান আমরা বের করবো। তাহলে 1 ইন্টু 0 ইন্টু পি, অর্থাৎ হচ্ছে কি আমাদের 0 মাইনাস হচ্ছে +3 হবে। তারপর -3 ইন্টু তাহলে কত হবে 2p, যারা নির্ণয় করেছো তারা তো এটা জানোই কি করা লাগে। +2 ইন্টু -2 প্লাস 0। ঠিক আছে, এটা সমান আমাদের কি 0 ধরতে হয়। আমি আরেকবার বোঝাবো, সমস্যা নাই। তাহলে গুণ করে দিলে 3 হয়। -6p, -7 হচ্ছে +3 × 9, তারপর -4 সমান 0। তাহলে এখানে 6p সমান আমরা কি পাই, 3 আর 4 কত, 3 আর 9 কত, 12। 12 থেকে 4 বিয়োগ করলে আমাদের কত হয়, 8 থাকে। তাহলে p সমান 8/6, অর্থাৎ 4/3। 4/3 হয়। দেখো, এটা ক নাম্বার অপশনে অ্যান্সার দেওয়া আছে। অর্থাৎ আমাদের নির্ণায়কের যে নিয়ম, এইটা 1 রেখে তারপর এইটা অর্থাৎ কোনাকুনি বরাবর আমাদের আহ, গুণ করতে হয়। তারপর হচ্ছে -3, এই যে -3 দিছি। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে এই কোনা অর্থাৎ 2 এবং পি গুণ করব, আবার মাইনাস দিয়ে 3 এবং 1 গুণ করে বিয়োগ করে দিব। আবার +2 নিব, এই যে +2 নিব, নেওয়ার পর আমাদের এই রাশি, এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকলো আমাদের এই -2। তারপর 2 ইন্টু -1, তাহলে -2। আর হচ্ছে 0 ইন্টু 1, তাহলে -0। আমি এখানে +0 লিখছি। 0 প্লাস করলেও যা, মাইনাস করলেও তাই। বাকিটুকু আমি হিসাব করে আমি পাইলাম কি 4/3। ঠিক আছে, কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 2 নাম্বার প্রশ্নটা বলছে ওয়ান ওয়ান বিন্দুগামী ও 2x - 3y - 5 সমান 0 রেখার ওপর লম্ব রেখা রেখার ওপর লম্ব রেখার সমীকরণ কোনটি? আচ্ছা, খেয়াল করো, আমি একটু এখানে প্রথমে থিওরি একটু দেখাই। মনে করো একটা রেখা আছে x + by + c। এই রেখার এটা হচ্ছে আমাদের একটা রেখা। আর হচ্ছে এইটা হচ্ছে x1 y1 বিন্দুগামী হইলে এটা লম্ব রেখা হবে। লম্ব রেখা হবে, আমি একটু লিখে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারো একটু পর। লম্ব রেখা হবে bx - ay, অর্থাৎ এই যে আমাদের সহগের এক্সচেঞ্জ হবে। তাহলে আর এই যে ভিতরে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে bx - ay সমান b x1 - a*y1। জাস্ট এই বিন্দু দুটো এখানে বসাই দিলেই হয়ে যাবে। এটা আমাদের লম্ব। আর যদি এই রেখার সমান্তরাল রেখা বের করতে বলে, তাহলে হচ্ছে সমান্তরাল অর্থাৎ প্যারালাল রেখা বের করতে বলে, তাহলে আমাদের আগে যা ছিল তাই হবে। ax + by, মানে কোনো চেঞ্জ হবে না। ax + by সমান, এখানে আমরা x1 y1 বসাই দেবো, তাহলে ax1 + by1। ঠিক আছে, এটা আমাদের মানে অ্যান্সার, মানে এটা আমাদের সূত্র আর কি। এখন আমাদের বলছে ওয়ান ওয়ান বিন্দুগামী বলছে, এবং 2x - 3y সমান 0 রেখার ওপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কি করব, লম্ব রেখা বের করতে হচ্ছে, তাহলে আমাদের এই সহগ এক্সচেঞ্জ করব না। তাহলে হচ্ছে আমাদের 3x, ভিতরে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখন এটা হচ্ছে 2y।
সমান, এখন এইখানে জাস্ট আমরা এই ওয়ান ওয়ান বিন্দুটা বসাই দিব না, দেখো আমরা তো তাই করছিলাম। তাহলে হচ্ছে 3 × 1 + 2 × 1, তাহলে আমাদের কি আসলো 3x + 2y, 3 আর 2 কত 5, তাহলে -5 সমান 0। দেখো এটা কোথায় আছে বলো, বলো এটা কোথায় আছে, ক নাম্বারে আছে, তাই এটা আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো, এটা থিওরি সহ বোঝায় দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। এরপরে কয় নাম্বার, 3 নাম্বার প্রশ্নটা বলছে আর সমান সাইন থিটা, এইটা একটা বৃত্ত, তাহলে আমরা এটা একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হয়েছে। নর্মালি নর্মালি আমি যেটা উপদেশ দিব বা আমি তোমাদেরকে যে সাজেশন দিব সেটা হচ্ছে, তোমরা এই পোলার সমীকরণ রাখবা না, সেটাকে কার্তেশীয় সমীকরণে নিবা। তাহলে আমরা আর এখানে উভয় পক্ষে যদি আমরা আর দ্বারা গুণ করে দিই, তাহলে r² সমান আর সাইন থিটা হয়। তাহলে r² সমান আমরা কি জানি, x² + y²। আর আর সাইন থিটা সমান আমরা কি ওয়াই লিখতে পারি। তাহলে x² + y² - y সমান 0। এখন এটা আমাদের সুন্দর কার্তেশীয় সমীকরণ চলে আসলো বৃত্তের। এখন এই ক্ষেত্রে আমাদের বৃত্তের কেন্দ্র সূত্র কি জানি, কেন্দ্র হচ্ছে গিয়ে আমাদের -g - f। এটা হচ্ছে আমাদের সূত্র, কেন্দ্রের সূত্র হচ্ছে -g - f, সরি -g - f দ্বারা প্রকাশ করে। এই কেন্দ্রের সূত্র হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই -2, ঠিক আছে, x এর সহগ ডিভাইডেড বাই -2, তারপর y এর সহগ ডিভাইডেড বাই -2, আমি আর লিখলাম না, y এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা বের করব। তাহলে হচ্ছে কার এই বৃত্তের কেন্দ্র, x এর সহগ কি, x আছে নাই, তাহলে x এর সহগ আমাদের 0 ডিভাইডেড বাই -2, আর y এর সহগ কত, y এর সহগ কত -1, তাহলে -1 ডিভাইডেড বাই -2, তাহলে আমাদের কেন্দ্র কি আসলো, এটা আমাদের হচ্ছে 0 1/2 আসলো, ঠিক আছে, এটা আমাদের কেন্দ্র। দেখো, এবং আমাদের বলছে ব্যাসার্ধ বের করতে, আর ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে √g² + f², এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। তাহলে জি কত আমাদের 0 পাইলাম, প্লাস f² কত, f কত পাইছি এই 1/2, তাহলে 1/2 এর উপর স্কোয়ার মাইনাস সি কি, সি হচ্ছে গিয়ে এই যে এই সমীকরণে আমাদের ধ্রুব অংশ, এই কোন সমীকরণে কোনো ধ্রুব অংশ আছে, নাই, তাহলে আমাদের 0। তাহলে এটা সমান আমাদের কি পাই, 1/2 কিন্তু পাইলাম, তাই না? তাহলে এটাই আমাদের ব্যাসার্ধ। বুঝতে পারছো, এটা তো একদম সূত্র তো। কিন্তু আমি একটা কথা বলি, এগুলা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে করা যায়। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং যতগুলা ভিডিও তোমাদেরকে সমাধান করে দেখাইছি, আমার বিশ্বাস যদি তোমরা সবগুলা ভিডিও ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে বিশ্ববিদ্যালয় সবার শেষ সিট যদি হয়, তাহলে সেটাও অন্তত তুমি পাবা, আমার দৃঢ় বিশ্বাস। এবং তুমি তুমি যদি প্র্যাকটিস করো, আমার দৃঢ় বিশ্বাস তুমি সবার শেষ সিট নাম্বারটা হলেও পাবা। তুমি ফার্স্ট হবা না, আমার ভিডিও দেখে কোনোদিনও ফার্স্ট হতে পারবা না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। আমি এত ভালো পড়াই না যে আমার ভিডিও দেখে তুমি ফার্স্ট হবা, কিন্তু তুমি চান্স পাবা, এটুকু আমি মানে বলতে পারি, আমি আশা রাখতে পারি যে আমি এতটাও খারাপ পড়াই না যে তুমি চান্স পাবে না যদি নিয়মিত পড়ো। ঠিক আছে, তাই ভিডিওগুলো দেখো, অন্তত ভালো উপকার হবে, ঠিক আছে। আর এত বড় বড় দেখে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি এত লিখতেছি তোমাকে বোঝানোর জন্য, তুমি তো আর এত লিখবা না, ঠিক আছে, তুমি তো আর এত লিখবা না, তুমি জাস্ট সূত্রটার সূত্রের মানটা বসাই দিবা, মান বসালে পরে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে, এটাই। আমার আবার ল্যাপটপে কি হইলো, দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, প্রথমে হচ্ছে 2tan−1/3 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সাধারণ ভাবে নিয়ে আসি। তাহলে 2tan−1 এর সূত্র কি আমরা কি জানি, আর tan ইনভার্স টোয়াইস এক্স ডিভাইডেড বাই 1 - x², তাই তো সূত্র। তাহলে টোয়াইস এক্স মানে 2/3 ডিভাইডেড বাই 1 - x², মানে 1/3 এর স্কোয়ার, মানে 1 - 1/9 হবে, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, tan ইনভার্স, আমরা 9 দ্বারা গুণ করে দিলে কি হয়, উপরে থাকে হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে থাকে 9 - 1, তাহলে আমাদের tan ইনভার্স 6/8 থাকে। 6/8 কে আমরা লিখতে পারি 3/4 আকারে লিখতে পারি, তাই না? 6/8 কে তো আমরা 3/4 লিখতে পারি, এটা আমাদের লিখলাম। তাহলে আমাদের মূলত প্রশ্ন হচ্ছে tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 4 প্লাস tan ইনভার্স 1/7, এটা আমরা বের করবো। কারণ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র কি, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, 1 - xy, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু বের করি, আমরা লসাগু করব। tan ইনভার্স উপরে যদি আমরা লসাগু করি, লসাগু না করে আমরা 4 × 7 কত 28, 28 দ্বারা গুণ করে দেই। তাহলে 28 দ্বারা গুণ করলে আমাদের এখানে হয় হচ্ছে আমাদের এই যে 3 আর 7 গুণ করলে কত হয়, 21, যোগ
তিন আর এক আর চার গুণ করলে কত হয়? চার। আবার এখানে আমাদের কত? 28 গুণ করলে পারে, এক আর 28 গুণ করলে কত হয়? 28 মাইনাস চার, চার সাথে 28, 28 আর 28 কাটাকাটি যায়, তাহলে বিয়োগ থেকে মাইনাস 3। তাহলে টেন ইনভার্স 25/25 হয়। এটা সমান কি? টেন ইনভার্স ওয়ান। তাহলে টেন ইনভার্স ওয়ান এর মান কত? পাই/4, অর্থাৎ হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে, তোমাদের যদি এইখানটাতে একটু বুঝতে যদি সমস্যা হয় আমার কথা, তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা তো এটা লসাগু পারো, তাহলে তোমরা তোমাদের নিজের মতো করে একটু লসাগু করবা। আর আমি যেভাবে করছি সেটা হচ্ছে একটা, মানে আমি একটু ফাস্ট করি, এইভাবে ফাস্ট করতে পারি। ঠিক আছে? আর যদি একটু আমারটাই বুঝতে ইচ্ছা করে, তাহলে আরেকবার একটু রিপিট করে নেবে, দেখবা বুঝতে পারছো। এখন কি বলছে? 5 নাম্বার প্রশ্নটা বলছে ওয়াই সমান হচ্ছে লন 2 - এক্স। এটার হচ্ছে আমাদের একবার অন্তরীকরণ, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স বের করতে বলছে। ঠিক আছে? এটা সমান আমাদের হোয়াট। তাহলে আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স লিখবো। তাহলে লন এক্স, আমরা এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমাদের কি আসে? লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, তাহলে 1/2 - এক্স। এখন যেটা কি এক্স ধরছি সেটা কি আমাদের এক্স? এই যে 2 - এক্স, এটাকে কিন্তু আমাদের এক্স না, তাহলে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো। তাহলে 1/2 - এক্স ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 0 - 1 আসে। তাহলে -1 দ্বারা গুণ করলে আমরা কি লিখতে পারি? 1/x - 2। ঠিক আছে? আমাদের একটু উল্টে যায়। ঠিক আছে? দেখো এটা কোথায় আছে? ঘ নাম্বারে আছে, 6 নাম্বার ইন্টিগ্রেশনটা। খেয়াল করো, বুঝো? তোমরা পড়াশোনা বুঝো? যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। কোনো একটা প্রশ্ন যদি ভুল করে ফেলি অবশ্যই আমাকে জানাবা। ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, তার মানে যে এই না যে পারি না ভাই, পারি ভাই, হয়তো বা ক্যামেরার সামনে কথা বলতে ভুল হয়ে যায়। আবার অনেক সময় আছে যে হঠাৎ করে এমনি জিনিসও মানে ভুল করে ফেলি। বা কোনোটাই মনে হতে পারে যে পারিও না ভাই, এমন তো না যে সবই পারি। সব পারলে তো হয়েই যেত। দেখো আমাদের কি করতে বলছে? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই √1 - এক্স স্কোয়ার, এটার মান বের করতে বলছে। ঠিক আছে? এখন এখানে আমাদের রুটের ভিতর যেটা থাকে ওটা আমরা জেড স্কোয়ার ধরে নিব। ঠিক আছে? তাহলে 1 - এক্স স্কোয়ার এটা রুটের ভিতর আছে, তাহলে এটা সমান আমরা জেড স্কোয়ার ধরে নিলাম। এখন ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0 - 2 এক্স ডিএক্স সমান 2 জেড ডিজেড হয়, তাই না? তাহলে আমাদের এইখানে কি আছে? আমাদের এক্স ডিএক্স আছে, তাহলে আমরা এখান থেকে এক্স ডিএক্স অংশটুকু রাখবো। রাখার পর তাহলে আমাদের কি হয়? এই টু টু তো কাটাই গেল, তাহলে জেড ডিজেড হয়, ডিজেড থাকে। এখন আমরা জাস্ট মানটা একটু বসাই দেবো, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর জায়গায় আমরা জেড ডিজেড বসাবো, ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এটা কি আমাদের জেড স্কোয়ার না? তাহলে জেড স্কোয়ার। এখন আমাদের ইন্টিগ্রেশন অফ, দেখো এটা রুট করলে পরে কি হয়? আমাদের জেড থাকে, আর উপরে জেড এবং নিচের জেড কাটা যায়, কি হয়? ওয়ান থাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ, মানে একটা সামনে দিচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিজেড। এখন এটার ইন্টিগ্রেশন করলে জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস, শুধু জেড হয়। ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। এখন জেড এর মান যেটা, এখানে জেড স্কোয়ারের মান যদি এটা হয়, তাহলে জেড এর মান অবশ্যই √1 - এক্স স্কোয়ার হবে। তাহলে -√1 - এক্স স্কোয়ার প্লাস সি, এটাই তো হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো ঘ নম্বর অ্যান্সার আছে। 7 নাম্বার প্রশ্নটা, 7 নাম্বার প্রশ্নটা বেশ সহজ, একদম সহজ একটা প্রশ্ন দিছে বেসিক থেকে, এটা সবাই পারবে। দেখো ω⁴16 প্লাস ω⁴32। দেখো 3 × 5 কত? 15। দেখো পূর্ণ সংখ্যা নিবা, তিনের পূর্ণ গুণিতক, 3 × 5 = 15, কিন্তু 3 × 6 = 18, বেশি হয়ে যাচ্ছে তাই নিব না। তাহলে 3 × 5 = 15, তাহলে অতিরিক্ত থাকে কত? 1, তাহলে ω1 প্লাস 3×10 = 30, আবার 3×11 = 33, সবসময় তিনের গুণিতক, 3×10 = 30, 3×11 = 33, তাহলে 11 নিলে পরে আমাদের 33 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। তাহলে 3×10 = 30, তাহলে 30 নিলে পরে আমাদের আছে কত? 32 আছে, তাহলে অতিরিক্ত থাকলো কত? 2, তাহলে এই যে 2 নিলাম। তাহলে আমরা সূত্র কি জানি? 1 + ω + ω² সমান হচ্ছে আমাদের এটা সমান আমাদের 0, তাহলে ω + ω² সমান আমাদের কি? -1। ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। এখানে কি বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? বলো। এখানে হচ্ছে 16 দেওয়া আছে, আমরা সবসময় তিনের গুণিতক নিব, তাহলে 3×5 = 15। ঠিক আছে? আর হচ্ছে 3×6 = 18, তাহলে আমরা অতি বেশি নিব না, তাহলে আমাদের আছে 16, তাহলে 16-র সবচেয়ে কাছাকাছি মানটা হচ্ছে 15, তাহলে এটা নিব। তাহলে আমাদের হাতে থাকে কত? 1।
তাহলে ওমেগা টু দি পাওয়ার ওয়ান। আবার কত 32, তাহলে 3×10 30, 3×11 = 33, তাহলে 3×10 30 নিবো, হাতে অতিরিক্ত থাকে আমাদের 2, তাহলে ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? কে এর কোন মানের জন্য 2x² আমরা একটু সমীকরণটা লিখি, 2x² মাইনাস কে প্লাস 1 × x প্লাস কে সমান 0, এই সমীকরণের একটি মূল অপর মূলের বিপরীতের 3 গুণের সমান। বাহ, কত কিছু বলছে না। একটি মূল, তাহলে একটা মূল আলফা, অপর মূলের বিপরীতের 3 গুণ, অপর মূলের বিপরীত মানে এই মূলের বিপরীত, তার এই মূলের বিপরীত কত? 1/আলফা। এটার আবার কত গুণ বলছে? বিপরীতের 3 গুণ, তার মানে এটার সাথে 3। তাহলে একটা মূল হচ্ছে আলফা আর একটা কি হচ্ছে 3/আলফা। ঠিক আছে, এটুকু তুমি বুঝতে পারলে তোমার অঙ্ক শেষ। একটি মূল, দেখো এখানে কি বলছে, একটি মূল অপর মূলের বিপরীতের 3 গুণের সমান। তার মানে একটা মূল আমি আলফা ধরে নিলাম, আর অপর মূল কি? বিপরীত। বিপরীত তার মানে 1/আলফা, তার 3 গুণ, তার মানে 1/আলফা × 3। আবার 1/3 আলফা দিও না, কিন্তু এই পুরাটার কিন্তু 3 গুণ বলছে। তাহলে আলফা এবং 3/আলফা, এটা হচ্ছে আমাদের মূল। এখন আমাদের হচ্ছে কে এর মান বের করতে বলছে। দেখো কে এর মান বের করতে বলছে। কে এর মান, আমরা দুটা মূল যদি গুণ করে দেই, তাহলে আলফা × 3/আলফা সমান আমাদের কি হয়? c/a। তাহলে সি আমাদের কত? কে। এ কত আমাদের? এ হচ্ছে আমাদের 2। তাহলে এটা হয়, তাহলে আলফা আর আলফা বাদ গেল, তাহলে কে সমান আমাদের কত? 3×2 = 6। অ্যান্সার ক্লিয়ার। এই যে 6 আছে ঘ নাম্বারে। একদম সহজ প্রশ্ন, তাই না? সহজ না? এরপরে y² সমান কি দেওয়া আছে? y² প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 সমান, এটা একটা পরাবৃত্ত দেওয়া আছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে। এটা খুবই সহজ, আমি একটু দেখাচ্ছি। তাহলে আমরা একটু সাধারণভাবে y গুলো এক পাশে নিব আর x গুলো আর এক পাশে নিব। তাহলে y² প্লাস 2y প্লাস আমরা অতিরিক্ত 1 নিলাম সমান 8 মাইনাস 4x। আমরা এই পাশে অতিরিক্ত 1 নিয়েছি, তাহলে আমাদের এই পাশেও অতিরিক্ত 1 নিতে হবে, তাই না? তাহলে এটা সূত্র কি আসে? y প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 9 - 4x। তাহলে 9 - 4x, আমরা y² সমান 4ax, এই সূত্র অনুসারে পাঠায় নির্ণয় করতে গেলে আমাদের 4 লাগবে, তাহলে আমরা 4 লিখলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 9/4 মাইনাস এক্স, এটাই তো লিখতে পারি, তাই না? এখন আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু কি? আমাদের এক্স ওয়াই সমান 0 0। ঠিক আছে, এটা আমাদের 0 0। তাহলে আমাদের এক্স কত? এই যে এই অংশটুকু এক্স, দেখো এই যে এটার সাথে তুলনা করে দেখো। তাহলে 9/4 মাইনাস এক্স সমান কি 0, তাহলে এক্স সমান কি আমাদের 9/4। আবার ওয়াই সমান কি 0 0 না? এই যে ওয়াই সমান 0, তাহলে এখানে ওয়াই সমান কি আছে আমাদের? ওয়াই প্লাস ওয়ান, এটা সমান আমাদের 0, তাহলে ওয়াই সমান আমাদের -1। ঠিক আছে, এটা আমাদের হবে। তাহলে আমাদের এই শীর্ষবিন্দু কি? 9/4 কমা -1, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। দেখো ক নম্বরে আছে। 10 নম্বর প্রশ্নটা খেয়াল করো। y² সমান 4x, y² সমান 4x, আর হচ্ছে আমাদের আরেকটা রেখা আছে y সমান x। সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই মনে করো x y, এই একটা পরাবৃত্ত আছে, এইখান দিয়ে একটা সরল রেখা গেছে, এই সরল রেখা। এখন আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হচ্ছে। অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? এটা কোনো কঠিন না, এটা একটা সূত্র। y² সমান 4ax হলে y² সমান 4ax এবং y সমান mx, এই দুটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের এরিয়া। ক্ষেত্রফল হবে হচ্ছে এরিয়ার ইংলিশে তো বাংলায় তো হচ্ছে ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের 8a² / 3m³। ঠিক আছে, মুখস্থ করো 8a² / 3m³। তাহলে এখানে এর মান কত? এই রাশির সাথে তুলনা করো, এর মান কত আমাদের 1, আর এখানে এম এর মান কত? 1। দেখো y সমান mx, তাহলে এম এর মান কত? 1। তাহলে আমরা এরিয়া বের করি, তাহলে 8 × 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 3 × 1 এর কিউব। তাহলে আমরা কি পাই? 8/3 পাইলাম। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নটা দেখো, তোমাদের প্রশ্নগুলো কিন্তু সবই সহজ আসছে। আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি, ডিটেলসে বোঝাচ্ছি বলে এত বড় বড় হচ্ছে। তোমরা তার এত বড় করবে না, তোমরা জাস্ট এমসিকিউ অ্যান্সার বের করলে হয়ে যাবে মুক্তভাবে। দেখো এরপরে 11 নম্বর প্রশ্নটা বলছে, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? খেয়াল করো, আহ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কেন আমাদের
সূত্র আছে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান অর্থাৎ হচ্ছে আমাদের 10তম সেকেন্ড, 15 বা 20তম সেকেন্ড, মানে ওই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা সূত্র আছে ইউ প্লাস হাফ হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এখন বলছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, তার মানে কি এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর এটা মুক্তভাবে পড়তেছে, পড়তে পড়তে এইখানে চলে আসলো। এই বস্তুর আহ মানে চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাদের আদিবেগ ইউ কত, আমাদের জিরো। আর হচ্ছে আমাদের এখানে যে বস্তুটা পড়তেছে তাহলে কত ত্বরণে পড়তেছে, 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এটাই কিন্তু আমাদের জি হবে, ঠিক আছে। তাহলে আমাদের S4 অর্থাৎ 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2t অর্থাৎ হচ্ছে 2 ইন্টু 4 মাইনাস 1। তাহলে আমাদের এটা কত বের হয়, 4.9। এটা কি 4.9 ইন্টু 4 2 8, 8 থেকে 1 বিয়োগ করলে আমাদের 7। তাহলে হচ্ছে আমাদের 4.9, 4.9 এবং 7 গুণ করলে কত হয়, 7 7 9 63, 3 হাতে থাকে 6, আহ 4 6, 4 7 28, 28 আর 6 কত, 34, ঠিক আছে। তাহলে দশমিক কয় ঘর পর ছিল, 1 ঘর পর দশমিক ছিল, তাহলে 34.3। দেখো একদম হুবহু আমাদের ঘর নাম্বারে এই অ্যান্সারটা আছে। ক্লিয়ার? আশা করি এটা কোনো আর সমস্যা হওয়ার কথা না। এরপরের প্রশ্নটা খেয়াল করো। 12 নম্বর প্রশ্নটা মোটামুটি সবাই ক্লিয়ার পারবা আর কি। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি দিছে। আহ, এখন এখানে বলছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই আমাদের এক্স প্লাস ওয়ান। এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে খুব সহজ, এমনকি মানে এইরকম নিয়মে করতে হবে। এখান থেকে ধরো আমরা এক্স স্কোয়ারটা আমরা কমন নিলাম, কমন নিলে পরে আমাদের কি থাকে, এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস 1/x, এটাই তো আমাদের থাকে তাই না, ডিভাইডেড বাই আমাদের এখান থেকে আমরা আবার x কমন নিলাম, কমন নিলে আমাদের কি হয়, 1 প্লাস 1/x হয়। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি, জাস্ট এখান থেকে আমরা লব থেকে এক্স স্কোয়ার আর হর থেকে আমরা এক্স কমন নিছি। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে আমাদের কি হয়, এক্স থাকে তাই না, এক্স, তাহলে 1/1 প্লাস এক্স, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস 1/x। ঠিক আছে, এই এক্স আর এক্স কাটা দিতে পারি। এখন এই লিমিটের মান কি, মাইনাস ইনফিনিটি, এটা আমরা বসাই দিই। তাহলে মাইনাস ইনফিনিটি বসাই দিলে আমাদের 1 প্লাস 1/-ইনফিনিটি ডিভাইডেড বাই 1 প্লাস 1/-ইনফিনিটি। তাহলে আমাদের কি আসে, এই অংশটুকু আমাদের জিরো আসে চলে। তাহলে আমাদের এই অংশটুকু জিরো আসে, এই অংশটুকু জিরো আসে, তাহলে রুট ওভার 1 প্লাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, তাহলে আলটিমেটলি আমাদের এটার অ্যান্সার আসে +1। ক্লিয়ার? বুঝতে পারছো কি, এখানে আমরা জাস্ট এক্স আর এক্স কাটা দিলাম, তারপর ইনফিনিটির মানটা বসে দিলে আমাদের হয়ে যাবে। 13 নম্বর প্রশ্নটা, 13 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো একটা কনিক দেওয়া আছে, কনিকটা কি, 16 ওয়াই স্কোয়ার। দেখো কি বলছে, 16 ওয়াই স্কোয়ার মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস 18 এক্স প্লাস 64 ওয়াই প্লাস 199 সমান 0, এই দ্বারা নির্দেশিত কণিকটি কি। আমাদের নির্দেশিত কণিকের যে শর্তগুলা, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা যদি আমাদের এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা যদি আমাদের 0 হয় তাহলে সেটা কি, আমাদের পরাবৃত্ত, ঠিক আছে, পরাবৃত্ত। আমি একটু লিখে দিচ্ছি জাস্ট, মানে আবার ফের মেমোরি রিকভার করো। এবি মাইনাস এইচ স্কোয়ার সমান 0 হলে আমাদের পরাবৃত্ত হয়। আবার এবি মাইনাস এইচ স্কোয়ার যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে আমাদের সেটা ও কি হয়, অধিবৃত্ত, ঠিক আছে, অধিবৃত্ত, অধিবৃত্ত হয়। আর যদি এবি মাইনাস এইচ স্কোয়ার এটা যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলে আমাদের এটা হয় হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এখানে দেখবো এখানে কি হলো। আচ্ছা বলে রাখি, এটা হচ্ছে আমাদের এক্স এর সহগ আর হচ্ছে বিটা হচ্ছে আমাদের ওয়াই এর সহগ। এ হচ্ছে আমাদের এক্স এর সহগ, বি হচ্ছে আমাদের ওয়াই এর সহগ, আর এইচ হচ্ছে 2 এক্স ওয়াই এর সহগ, 2 এক্স ওয়াই এর সহগ, ঠিক আছে। আমি আর সহগ গুলা লিখলাম না বাংলায়। তাহলে আমাদের এখানে এ কত, তাহলে আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো, তাহলে এ কত, এক্স এর সহগ কত, 9, ঠিক আছে, 9। এখানে বলে রাখি, এখানে কিন্তু জাস্ট ধ্রুব অংশগুলো নিবে, এখানে প্লাস মাইনাস নেওয়ার দরকার নাই। তাহলে 9, বি কত, বি হচ্ছে আমাদের 16 মাইনাস এইচ স্কোয়ার, এইচ তো 2 এক্স ওয়াই, এটা তো কোনো জায়গায় নাই, তাহলে আমাদের জিরো জিরো হবে। তাহলে এটা কি অবশ্যই আমাদের ধ্রুব না,
মানে শূন্যর চেয়ে বড় হবে, তাহলে এখানে আমাদের কি হবে, এটা একটা অধিবৃত্ত হবে না, অধিবৃত্ত হবে। এখন অনেকে বলতে পারে, যেটা আমি আরেকবার বললাম, এখানে -9y আছে, তাহলে এখানে -9y কেন লিখলাম না? না, এটা নিয়ে লেখা লাগবে না, শুধু ধ্রুব অংশ নিবা, ঠিক আছে? ক্লিয়ার, যোগবোধক অংশটা নিবা, তাহলে এটা আমাদের অধিবৃত্ত। 14 নম্বর প্রশ্নটা কি বলছে, কত মান বের করতে বলছে, 1075 এর মান বের করতে বলছে, ঠিক আছে? তাহলে 1075 এর মান ক্যালকুলেটর হইলে পারতে খুব মজা বের করতে, তাই না? আসলে ক্যালকুলেটর তো নাই। তাহলে 1045 প্লাস 30, ঠিক আছে? তাহলে 10x প্লাস 10x, 10a প্লাস b সূত্র কি আমরা কি জানি? 10a প্লাস b সূত্র হচ্ছে আমাদের 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, 1 মাইনাস 10a ইন্টু 10b, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা আমাদের সূত্র। তাহলে 10 এর মান কত, 1, প্লাস 30 এর মান কত আমাদের, 1/√3, এগুলোর মান তো আমরা জানি, তাই না? 1 মাইনাস 10 এর মান 1 ইন্টু 10 মান 1/√3। তাহলে আমরা লব এবং হরকে √3 দ্বারা গুণ করে দিলে কি হয়, √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, ঠিক আছে? দেখো তো কোথায় আছে, খ নাম্বারে আছে, তাহলে আমাদের খ নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে? 15 নম্বর প্রশ্নটা, 15 নম্বর প্রশ্নে আসো। দেখো কি বলছে, সাইন ইনভার্স টু বাই থ্রি, সাইন ইনভার্স 2/3 এটার সমান কোনটি, এটার সমান কোনটি? তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই, এ হচ্ছে আমাদের ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সাইন ইনভার্স 2/3 মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমাদের 2, অতিভুজ কত আমাদের 3, তাহলে ভূমি এক্স সমান আমাদের কত, বলো, ভূমি এক্স সমান কত আমাদের, লম্ব স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এর উপর রুট, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে √5, তাহলে আমাদের এই বাহুটা হবে হচ্ছে আমাদের √5, ঠিক আছে? এখন আমাদের নিচের কোণটির সমান, দেখো তো কট আর tan আছে না? তাহলে কট এর মান বের করতে গেলে কি করা লাগে, কট ইনভার্স ভূমি বাই অতিভুজ, তাই না? সরি, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি √5 ডিভাইডেড বাই লম্ব, তাহলে আমাদের কোনটা হবে, এটা হবে না? কট ইনভার্স √5 ডিভাইডেড বাই 2, দেখো তো এটা কোথায় আছে, খ নম্বরে আছে, তাহলে অন্যটা হবে কি, অন্য কোনো অপশন হবে না, খ নম্বরটা হবে। আচ্ছা, মোটামুটি আমরা ম্যাথের যে 15টা এমসিকিউ আছে, 15টা এমসিকিউ করে দেখলাম, মোটামুটি সবগুলো প্রশ্নই সহজ আছে, কোনোটা এমন না যে কঠিন। 15টা প্রশ্ন মোটামুটি 15 মিনিট লাগবে না আর কি, এর চেয়ে কম সময়ের ভিতরে বের করা যাবে আর কি, ঠিক আছে? এর চেয়ে কম সময়ের ভিতরে বের করা যাবে, আমার আশা করা যায়, যেহেতু আমাদের একটা এমসিকিউ এর জন্য 1 নাম্বার করে 1 মিনিট করে টাইম থাকে, সেক্ষেত্রে আমাদের 15টা এমসিকিউ 15 মিনিটের মধ্যে বের করা যাবে, এতটুকু কনফিডেন্স বলতে পারছি। দেখো, আমরা পদার্থবিজ্ঞানের 2 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। 1 নম্বর প্রশ্নটা আসলে ওরকম ভাবে আমি খুঁজে পাই নাই, মানে প্রশ্নটা আমি পাই নাই আর কি, আমি যেখান থেকে প্রশ্নটা সংগ্রহ করছি সেখানে ছিল না। দেখো, এম এবং 2m ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। দেখো, একটা ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠ আগে আঁকা নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঘর্ষণহীন অনুভূমিক একটা পৃষ্ঠ, একটা আছে হচ্ছে এম আর একটা হচ্ছে 2m, ঠিক আছে? আমরা একটু বের করে আঁকায় নেই, এটা হচ্ছে আমাদের এম ভর, আর একটা হচ্ছে 2m, তাহলে অবশ্যই এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে আমাদের 2m, ঠিক আছে? এখন বলছে আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত, মানে এরা এরা আবার একটা আবার কানেকশন আছে হচ্ছে একটা দড়ি দ্বারা, ঠিক আছে? একটা দড়ি দ্বারা কানেকশন আছে। বুঝলাম না, আমার ল্যাপটপ কি হয়েছে ভাই? এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে টানা হচ্ছে, এই যে ভারী বাক্সটি আছে এটাকে এফ দ্বারা টানা হচ্ছে, এফ বল দ্বারা টানা হচ্ছে, ফলে হালকা বাক্সটি দড়ির টান অনুভব করে, মানে এই যে এখানে এই দড়ির টান অনুভব করতেছে টি, তাহলে দড়িটির টান কত, মানে এই যে এই টি এর মান কত বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই এফ বলটা আমাদের এই পুরোটা টানতেছে না, মানে এই এম এবং 2m কে টানতেছে, তাহলে আমরা এফ সমান কি জানি, এম এ জানি না, এফ সমান এম নেট ইন্টু এ, ত্বরণ এ, তাহলে এফ সমান, এখানে এই এফ বল কয়টা ভরকে টানতেছে, এম এবং 2m কে টানতেছে, তার মানে কি টোটাল 3m কে টানতেছে ইন্টু এ, তাহলে এ ত্বরণ এ সমান আমরা F/3m এটা লিখতে পারি, ঠিক আছে? এটা লিখতেই পারি, রেখে দিলাম। এখন এই টি, টি সমান, এটাও তো এক ধরনের বল, টি সমান কি জানি, এম এ, এখন এই এমটা কোন এম, এই টি কোন বলকে টানতেছে, শুধু এই ছোট বলকে টানতেছে না, তাহলে স্মল এম এ, তাহলে এটাই তো আমাদের বের করতে বলছে, তাহলে এম তো লিখলাম, এর মান আমরা কত জানি,
এফ ডিভাইডেড বাই থ্রি এম। তাহলে এম আর এম কাটা গেলে আমাদের উত্তর কি থাকে, এফ বাই থ্রি। এটাই আমাদের বের করতে বলছে, হয়ে গেল এফ বাই থ্রি। দেখো অ্যান্সার আছে এফ বাই থ্রি। ক্লিয়ার? এই প্রশ্নটা সহজ আছে এবং এই প্রশ্নটা বেশ কয়েকবার ঢাকা ভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছে, আমি দেখলাম। 10 গ্রাম এর একটি ভর ঘর্ষণহীন একটি অনুভূমিক তলের ওপর দিয়ে আহ অনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে 6 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবক অনুভূমিকের সাথে 400 ধ্রুবকের মান 400 নিউটন/মিটার হয়, তাহলে এটিকে সর্বোচ্চ সংকোচন কত হবে? অর্থাৎ বলছে এই একটা অনুভূমিক তল মনে করো আছে, এটা তো হবে না। আচ্ছা, মনে করো একটা অনুভূমিক তল আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, বুঝতে পারছো? একটা একটা স্প্রিং লাগানো আছে। এখন দূর থেকে করছে কি, এইখান থেকে একটা বল মানে ভর এম ভরের একটা বস্তু, আর এম না তো 10 গ্রাম ভর দেওয়া আছে, 10 গ্রাম ভরের একটা বস্তু এটাকে প্রেসার করছে, তাহলে এই স্প্রিংটা কি এদিক চেপে আসবে। দেখো আগে ছিল এখানে যখন এই পাশে একটা বল এখানে লাগলো, তখন স্প্রিংটা এই পাশে চেপে আসবে, এই কতটুকু চাপবে, এই যে এইখান থেকে এইখানে আসলে এই অংশটুকু আমাদের বের করতে হচ্ছে। তাহলে আমাদের যে পরিমাণ স্প্রিংটা চাপবে সেই পরিমাণ স্প্রিং এর ভিতর আমাদের শক্তি অর্জন করবে, কৃত কাজ করবে। তাহলে আমাদের কৃত কাজ ডাব্লিউ সমান কি জানি, হাফ কে এক্স স্কোয়ার, এটা আমাদের সূত্র, তাই না? আর স্প্রিংটি কতটুকু মানে স্প্রিংটি যে বেগে ধাক্কা দিচ্ছে, সেটাই তো আমাদের কাজে পরিণত হবে। তাহলে এটা সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এই হাফ আর হাফ বাদ দিলাম, আমাদের এক্স এর মান দরকার, তাহলে এক্স স্কোয়ার সমান লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে। ঠিক আছে? তাহলে এম এর মান কত, 10 গ্রাম, তাহলে 10 এটাকে কেজিতে প্রকাশ করবো, তাহলে 1000 দ্বারা ভাগ করব। কে এর মান কত আমাদের 400, আর ভি স্কোয়ার অর্থাৎ হচ্ছে 6 স্কোয়ার। এটা কিন্তু এক্স স্কোয়ারের মান বের করতেছি, আমি জাস্ট বোঝাচ্ছি, তোমরা এত মানে ভয় পাও না যে এই প্রশ্নগুলো এত কঠিন কেন, আসলে কঠিন না, এগুলো সহজ প্রশ্ন। আমি বেশ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এমনকি একটু ডিটেলস বলতেছি, যারা উইক আছো, দুর্বল আছো, তারা যেন একটু ডিটেলসে বুঝতে পারো, ঠিক আছে? যদি কারো সমস্যা হয়, তোমরা আরেকবার একটু ভিডিওটা রিপিট দেখবা, দেখবা সবগুলো প্রশ্ন মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি মনে করো প্রথমবার তোমার 50% কভার হবে, পরের বার ভিডিওটা দেখলে পরে 70% কভার হবে। তারপর তুমি প্রশ্নটা বের করে, আরেকটা কথা বলি, তোমাদের ডেসক্রিপশনে কিন্তু এই প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে, বুঝতে পারছো? সেখান থেকে দেখে নিতে পারবা। তো তোমাদের এই প্রশ্নটা যখন তোমরা সমাধান করতে পারবা, দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্নের সমাধান করতে পারতেছো। তারপরে দুই একটা প্রশ্ন যেগুলো একটু বুঝতে সমস্যা হয়, সেগুলো আরেকবার একটু টেনে টেনে দেখে নিলাম, হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা একটু ভাগ করি। তাহলে এটা ভাগ করলে আমাদের 100 হয়। তারপর হচ্ছে আমাদের কি হয় আলটিমেটলি, আহ আলটিমেটলি এটা হয়েছে আমাদের 36 ডিভাইডেড বাই 400 ইন্টু 100, ঠিক আছে? 400 ইন্টু, হ্যাঁ দেখো, তারপর 100 দ্বারা আবার এটাকে ভাগ করলে আমাদের কি হয়, 0.36 আসলো, তাই আসলো না? তাহলে আমাদের 0.36 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 400 থাকলো। এখন এটা তো আমার এক্স স্কোয়ারের মান, আমাদের দরকার কি এক্স এর মান, তাহলে এক্স এর মান বের করতে গেলে এটাকে রুট করে দিব। 0.36 ডিভাইডেড বাই 400, 0.36 কে রুট করলে আমাদের কি হয়, 0.6 হয়, ডিভাইডেড বাই এটা কি হয় আমাদের 20 হয়। এখন এটা আমাদের কি মিটার এককে আসছে, কিন্তু উত্তর সবগুলাতে দেখো সেন্টিমিটারে আছে, তাহলে কি আমরা 100 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে? 100 দ্বারা গুণ করলে এই 20, 100 কে ভাগ করলে আমাদের কত হয়, 5। তাহলে 0.6 আর 5 গুণ করলে আমাদের কত হয়, 0.6 আর 5 গুণ করলে আমাদের 5 6 কত, 30। দশমিকের এক ঘর পর দশমিক আছে, তাহলে 0.3, অর্থাৎ থ্রি, সরি 0.3 না তো, তাহলে আমাদের 3 সেন্টিমিটার হবে। এটাই আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? অর্থাৎ আমাদের যতটুকু পরিমাণ স্প্রিংটা সংকুচিত হয়ে কৃত কাজ করবে, আমাদের ততটুকু পরিমাণ আমাদের মানে যতটুকু পরিমাণ গতিশক্তি প্রদান করবে, ততটুকু পরিমাণ আমাদের স্প্রিংটা সংকুচিত হয়ে কৃত কাজে পরিণত হবে। তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম বি স্কোয়ার, এখান থেকে সমাধান করলে বাকি অংশটুকু করা যায়। আর আমি কিন্তু প্রত্যেকটাই হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন গুলো দ্রুত ফাস্ট করা যায়, সেটা কিন্তু আমি প্রসেস গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এমনকি সলভ করে দিচ্ছি নিজে নিজে। চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগের 1 ভাগ। ধরো চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের কত, জি প্রাইম। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগের 1 ভাগ। মনে করো হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ
পৃথিবীর অভিকর্ষ ত্বরণ তুমি 1 ধরো, ঠিক আছে? এটার 6 ভাগের 1 ভাগ, তাহলে 1/6, ঠিক আছে? তারপর হচ্ছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, ঠিক আছে? চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তাহলে চাঁদের ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধের 1/4, মানে R/4 হবে। আর এর মান তুমি 1 ধরো, ডিভাইডেড বাই 4 দিয়ে দাও, ঠিক আছে? তুমি আরও লিখতে পারো, কোনো সমস্যা না, আরও লিখতে পারো। আচ্ছা, না তোমাদেরকে একটু জিনিসটা ক্লিয়ারলি বোঝাই, পরে আবার দেখবা যে ভেজাল করে ফেলতেছো। না, আমি যেভাবে করতে পারবো সেভাবে তো করতে পারবো না। তাহলে জি প্রাইম সমান কি? জি, জি ডিভাইডেড বাই 6। তারপর হচ্ছে কার চাঁদের ব্যাসার্ধ আর সমান হচ্ছে আমাদের স্মল আর সমান আমরা আহ, পাইলাম হচ্ছে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 4। ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? এখন পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত? এখন বলছে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তাহলে চাঁদের ভর এমটা কত, স্মল এম এটা কত? এখন আমরা সূত্র কি জানি? জি সমান জানি হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণের জেনারেল ইকুয়েশন। তাহলে আমরা তুলনা করব। তাহলে আমরা এটা লেখা যায় জি ডিভাইডেড বাই জি প্রাইম সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু, উল্টে যাবে, জি প্রাইম কি উল্টে যাবে, তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম, ঠিক আছে? মানে এটা আমাদের উল্টে যাবে না। জি প্রাইম সমান কি আমাদের জি স্মল এম, যেহেতু চাঁদের ভর আমরা স্মল ধরছি, সবগুলা ব্যাসার্ধ আমরা স্মল আর ধরছি, তাহলে এটা এটাকে জাস্ট উল্টায় দিছি। তাহলে এই জি আর জি কাটা গেল। তাহলে আমাদের মান বের করতে বলছে কার মূলত? এম এর মান বের করতে বলছে, এই এম এর মান। তাহলে এমটা এক পাশে নিলাম, তাহলে আমাদের এম আর স্কোয়ার ইন্টু জি প্রাইম ডিভাইডেড বাই জি আর স্কোয়ার। এটাই তো আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একে 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 মানগুলো বসাবো। এম এর মান তো কোনো কিছু নাই, এম ই বসাবো। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে এই যে R/4 এর হোল স্কোয়ার, তাহলে আমরা আর স্কোয়ার ডিভাইডেড বাই 16 লিখতে পারি। তারপর হচ্ছে জি প্রাইম, জি প্রাইম সমান কি লেখা যায়? জি ডিভাইডেড বাই 6, তার মানে এই উপরে জি নিচে 6 দিলাম। তারপর হচ্ছে ইন্টু জি আর স্কোয়ার ইন্টু জি আর স্কোয়ার, ঠিক আছে? জি আর স্কোয়ার কাটা গেল। তাহলে আমাদের এম বাই 6 কত? 96। তাহলে এম বাই 16, এটা আমাদের সঠিক উত্তর। দেখো, এটা আমাদের ঘ নম্বরে আছে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? না বুঝলে আরেকবার একটু রিপিট করো, দেখো বুঝতে পারবা, ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপরে 5 নাম্বারটা প্রশ্নটা বলছে। 5 নাম্বার প্রশ্নটা তো আমি সমাধান করে দিব না, প্রথমে তোমরা একটু পড়ো তো দেখি। আমি 10 সেকেন্ড টাইম নিলাম, তোমরা একটু পড়ো। বলে তোমরা আমাকে সমাধান করে দেখাও, তুমি অথবা চিন্তা করো, দেখি পারো কিনা। কতজন পারছো বলো, কমেন্ট করে জানাও পারছো কিনা। একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই, যদি তারের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং গুণাঙ্ক কি হয়? কোন একটা তার ইস্পাতের ইয়ং গুণাঙ্ক, মনে করো ইস্পাতের বানান তো মনে হয় এটাই, আমি জানি না, ভুল হইলে আমার দোষ নাই। আমি বানান ক্লাস নিতে আসি নাই ভাই, আমি ম্যাথ করাতে আসছি। তো ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে আমাদের ওয়াই। এখন এইটাকে, এই ইস্পাত তারটাকে এই মনে করো যে আহ, ব্যাসার্ধ আমরা বাড়াইছি, ব্যাসার্ধ বাড়াইলে পরে আমাদের কি এর ইয়ং এর গুণাঙ্ক পরিবর্তন হবে কতটুকু? আসল কথা হচ্ছে কোনো পরিবর্তন হবে না, পূর্বের সমানই থাকবে। কারণ কি? ইয়ং এর গুণাঙ্ক ওই উপাদানের উপর নির্ভর করে। সেটা ইস্পাতের ক্ষেত্রে একটা, তারপর লোহার ক্ষেত্রে একটা, লোহায় তো ইস্পাত, প্লাস্টিকের ক্ষেত্রে একটা, তারপর হচ্ছে রাবারের ক্ষেত্রে এক ধরনের ইয়ং এর গুণাঙ্ক থাকে। মানে এটা উপাদানের উপর নির্ভর করে, এখানে ব্যাসার্ধ লম্বা করার উপর নির্ভর করে না। তবে আবার তাপমাত্রার উপর আবার নির্ভর করে, ঠিক আছে? 6 নাম্বার, একটি কণা এ বিস্তারে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত। তার মানে এই যে এরকম একটা মানে কণা এরকম দুলতেছে, ঢেউ তোলানো নৌকা নাকি, দুলতেছে। এখন সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4। এই যে সাম্যাবস্থান থেকে কত দূরত্বে আহ বিভব শক্তি মোট শক্তির 1/4। আচ্ছা, বিভব শক্তি ইপি সমান আমরা কি জানি? হাফ কে এক্স স্কোয়ার, এটাই তো জানি, তাই না? আর হচ্ছে আমাদের হচ্ছে মোট শক্তি হচ্ছে ই কে, মোট শক্তি ই হচ্ছে আমরা জানি হচ্ছে হাফ কে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মোট শক্তি। এখন বলছে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে, মানে এই যে এক্সটাই হচ্ছে আমাদের কত দূরত্ব, এই সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি
তার মোট শক্তির 1/4। তার মানে এই বিভব শক্তি মোট শক্তির 1/4, মানে ই সমান হচ্ছে আমাদের বিভব শক্তি। আচ্ছা, হ্যাঁ, ইপি সমান হচ্ছে আমাদের E/4। দেখো, এটা হবে, তাই হবে না? বিভব শক্তি গতিশক্তির বিভব শক্তি মোট শক্তির 1/4। তাহলে ইপির মান কি জানি, হাফ কে এক্স স্কোয়ার সমান ইর মান জানি হচ্ছে হাফ কে স্কোয়ার। তাহলে 1/4 ইন্টু হাফ কে স্কোয়ার। ঠিক আছে, কে স্কোয়ার। তাহলে এই হাফ কে বাদ দিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। অতএব এক্স সমান আমরা লিখতে পারি A/2। ঠিক আছে, A/2। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমরা মনে হয় জিনিসটা বোঝো না, আমি আরেকবার বলতেছি। আমাদের গতি শক্তি, সরি, আমাদের মোট শক্তি হচ্ছে আমাদের সরি, আমাদের বিভব শক্তি হচ্ছে ইপি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আর মোট শক্তি হচ্ছে আমাদের মোট শক্তি কতটুকু, হাফ কে স্কোয়ার। তাহলে আমাদের বলছে যে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে, অর্থাৎ এক্স দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4। তাহলে ইপি সমান E/4। এটাই তো হবে আমাদের, তাই না? পরবর্তীতে মানটা বসায় এক্স এর মান বের করছি, A/2 আসছে। ক্লিয়ার ভাইয়া? বলো, ক্লিয়ার? বুঝো? যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, দরকার হয় শুধুমাত্র তোমার জন্য আমি আরেকটা ভিডিও মানে পাঠিয়ে দিব। ভাই, আমি ভিডিও করতেছি তোমাদের উপকারের জন্য, অপকার করার জন্য না। ঠিক আছে? দু একটা ভুল হয়ে যায় অনেক সময়। যদি ভুল হয়ে যায়, এটা মানে ইন্টেনশনালি, মানে যে আহ, ইচ্ছাকৃত ভাবে কখনো ভুল করার চেষ্টা করি না, কখনোই না। ভুল মানে না পারলে আমি বলি যে, অনেক ভিডিওতে দেখবে যে ভাই আমি এই প্রশ্নটা পারি না, তোমরা দেখে নিও। আমি এটা বলে দিই, আমি নাই করতে পারি, আমি তো তোমাদের টাকা দিয়ে পড়াচ্ছি না ভাই, যে আমি তোমাকে মানে আমার খুব কষ্ট করে আমাকে খুঁজে বের করতে হবে। আমি কষ্ট করি, খুঁজে বের করি, যে না পারি তারপর আমি অত করি না। না, আমি অন্তত ভুল শেখাবো না। নিচের কোনটি পোলারাইজার নয়? নিচের কোনটি পোলারাইজার নয়? এটা কি ফ্রেনেল বাই প্রিজম? এটা মুখস্থ করতে হবে তোমাকে, ঠিক আছে? ফ্রেনেল বাই প্রিজম, ভালোভাবে পড়ো এটা। এটা তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অথবা ঢাকা ভার্সিটির ভালো কোনো মানে ডিপার্টমেন্টাল সাবজেক্টে পড়লে ফিজিক্স ল্যাবে এটা লাগবে, ফ্রেনেল বাই প্রিজম, এটা প্র্যাকটিক্যাল আছে। তাই এই টপিক গুলো ভালোভাবে পড়বা। এরপরের প্রশ্নটা কি বলছে, এসটিপি তে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হলো। তার মানে কি, আমাদের প্রাথমিক আয়তনের 1/3, তার মানে V1 আমাদের হচ্ছে ভি, আর V2 আমাদের কি 1/3, তার মানে আগের চাইতে 3/1 ভাগ করছে, তার মানে V/3। এখন এবং এবং তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়, তাহলে প্রাথমিক চাপ আমরা পি ধরলাম। তাহলে P2 হচ্ছে কেন আমাদের প্রসারিত হচ্ছে প্রাথমিক চাপের অর্ধেক, তার মানে P2 হচ্ছে P/2। ঠিক আছে? এখন উভয় উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে, এইটাই হচ্ছে তোমার পয়েন্ট। তাপমাত্রা কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, তাপ পরিবর্তন করা হয় না। এটা একটু হাইলাইট করো, এটা একটু পর বুঝতে পারবা। তাপমাত্রা স্থির থাকে যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয়, তাহলে হচ্ছে আমাদের চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কি হবে। মূলত কথা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ যেটা আমরা প্রকাশ করি সেটা আমাদের ইউ বলছে। কিন্তু এইটা আমাদের প্রথমে হচ্ছে ডেল ইউ 1 সমান আমাদের ইউ, আমাদের বলছে ডেল ইউ 2, অর্থাৎ পরবর্তীতে আমাদের ডেল ইউ 2টা আমাদের কত হবে, এটা আমাদের বের করতে বলছে। এখন কথা হচ্ছে, যদি কোনো প্রক্রিয়ার তাপমাত্রা যদি স্থির থাকে, অর্থাৎ তুমি মানে তাপ দিচ্ছ না এই বস্তুটা, এই যে সরিষার তেল আছে, এখান থেকে তুমি তাপ দিচ্ছ না, তাহলে তো এর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনই হবে না। অভ্যন্তরীণ শক্তি পূর্বে যা থাকবে পরেও তাই থাকবে, ঠিক আছে? তাই এগুলোর সাথে আমাদের অভ্যন্তরীণ শক্তি মানে তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তি সম্পর্কিত, এগুলোর সাথে আমাদের অতটা সম্পর্কিত না। ক্লিয়ার? পারবা? তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তার মানে আগে ইউ ছিল, এখনো ইউ আছে। 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 9 নম্বর প্রশ্নটা বলছে, পাথ দূরত্ব ডি, ধারকত্ব সি, এমন একটি সমান্তরাল পাথ ধারকের পাথ দুটির মাঝখানে D/2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাথ স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত হবে? তাহলে প্রথমে আমাদের ধারকত্ব সি সমান আমরা কি জানি, ε0 A/ডি, এটা আমাদের সূত্র জানি, তাই না? এখন বলছে দুটির পাতের মাঝখানে এই ডিটা যে আছে, ডি প্রাইম সমান আমাদের D/2, অর্থাৎ ডিস্টেন্সটা আমাদের অর্ধেক করে ফেলছে। তাহলে আমাদের নতুন পাঁচ ধারকটা কি হবে? তাহলে, সরি, ধারকত্ব কি হবে?
তাহলে সি প্রাইম নতুন ধারক কত, সি প্রাইম সমান কি জানি আমরা, লিখে বসাই এপসিলন নট এ ডিভাইডেড বাই এই ডির পরিবর্তে আমাদের কি বসাতে হবে, ডি বাই টু। তাহলে আমাদের কি বসাই, টু এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে এই অংশটুকু আমরা কি জানি, সি, এই যে এখান থেকে। তাহলে আমরা টু সি এটা লিখতে পারি। ক্লিয়ার? এটাই তো আমাদের সঠিক উত্তর, নতুন ধারক কত আমাদের টু সি হয়ে যাবে। বুঝতে পারছো? পাজি, পাজি পোলাপান বুঝতে পারছো? সরি ভাই তোমাদের পাজি বলার জন্য। তোমরা যদি আমার অফলাইন বেসে আসতা তাহলে বুঝতা তোমাদের কি কি বলি। কি কি বলতে পারতাম। বুঝতে পারছা? বুঝছো? বেশ মজা হয়। একটি হুইনস্টোন ব্রিজের চারটি বাহু পি কিউ আর এস। হুইনস্টোন ব্রিজটা কিরকম, এই যে এরকম মনে হয়। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের পি কিউ, কি করলাম, দেখো এগুলো ধারাবাহিক ভাবে লেখে, পি কিউ আর এস। ঠিক আছে। এখন বলছে পি সমান কি দেওয়া আছে, 8। তারপর হচ্ছে কিউ সমান আমাদের কত দেওয়া আছে, 12 ওহম। তারপর আর সমান আমাদের কত দেওয়া আছে, আমাদের 16। আর এস সমান দেওয়া আছে আমাদের 48 ওহম। এখন ব্রিজটিকে সাম্য অবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ লাগবে। আচ্ছা, মনে করো আমাদের চতুর্থ বাহুতে যদি সাম্য অবস্থায় আনতে চাই তাহলে এস প্রাইম রোধ লাগবে, তাহলে এস প্রাইমটা বের করি। তাই আমরা সূত্র কি জানি, পি বাই কিউ সমান আমাদের আর বাই এস। ঠিক আছে, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এস প্রাইম আমরা নতুন রোধ বের করতেছি। তাহলে এস প্রাইম সমান হচ্ছে আমাদের আর কিউ ডিভাইডেড বাই পি। ঠিক আছে, তাহলে আর কত আমাদের, আর এর মান আমাদের 16, কিউ এর মান কত 12 ডিভাইডেড বাই পি, পি কত আমাদের 8। 8 দুগুণা কত 16, 12 দুগুণা কত 24। তাহলে আমাদের 24 ওহম লাগবে। কিন্তু আলটিমেটলি আমাদের আছে কত 48, তার মানে বেশি আছে। বেশি থাকলে আমাদের কি সমান্তরালে যুক্ত করা লাগে কমানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটু কমায় নেই। এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম। তাহলে আমাদের লাগবে কত, 1/24। তাহলে 24 ওহম লাগবে। তাহলে 1/24 সমান 1/48 যেটা দেওয়া আছে। 1/48 প্লাস আমাদের নতুন কত সমান্তরালে যুক্ত করব। সমান্তরালে কিন্তু যুক্ত করব, শ্রেণীতে না কিন্তু। কারণ বেশি আছে আমাদের, 48 আছে। আমাদের লাগবে হচ্ছে 24। তাহলে কমাতে হবে, কমাতে হলে আমাদের সমান্তরালে যুক্ত করতে হয়। তাহলে 1/x, মনে করো এক্স রোধ আমরা যুক্ত করবো। তাহলে 1/x সমান হচ্ছে 1/24 মাইনাস 1/48, এটা বিয়োগ করলে আমাদের 1/24 আসে। তাহলে এক্স সমান কি আমাদের 24 ওহম। ঠিক আছে, তাহলে আমাদের 24 এক্স সমান 24 ওহম রোধ যুক্ত করতে হয়। হ্যাঁ, না কি করলাম, সরি 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 সরি, দেখো কত সুন্দর করে ভুল করলাম, তাই না? এটা বিয়োগ করলেও কি হয়, এটা বিয়োগ করলে কি হয়, আমি বিয়োগ করেই দিচ্ছি। লসাগু কত আমাদের 48, তাহলে 24 দুগুণা কত, 24 দুগুণা কত 48, তাহলে 2 মাইনাস, এটা কি হয়, 48 একে 48, তাহলে আমাদের 1/48 থাকে। ঠিক আছে, তাহলে এক্স এর মান আমাদের 48 ওহম হবে। ঠিক আছে, 48 ওহম হবে। 11 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 11 নম্বর প্রশ্নটা কি বলছে, এরপর রসায়ন সমাধান করব, ফিজিক্সই শেষ হলো না। এর সাথে আমাদের হচ্ছে গিয়ে, ইয়া অংশটা, ম্যাথ অংশটা দ্রুত শেষ হচ্ছে, তাই না? দুটি এক পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, ভালো কথা। তাপীয় সাম্যাবস্থায় থাকা ভালো, ও হচ্ছে গিয়ে একটু রিল্যাক্স, আমাদের মতো শান্ত আছে। আমরা কিন্তু বেশি লাফালাফি অনেক সময় করি, আবার অনেক সময় চুপচাপ থাকি। আমাদের এখন যেরকম শান্ত আছি এরকম। এ গ্যাস এম ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m দ্বারা। তার মানে হচ্ছে আমাদের এম সমান হচ্ছে, এম এ সমান হচ্ছে আমাদের এম, আর এম বি হচ্ছে আমাদের 4m। ঠিক আছে, 4m। এখন বলছে এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ। তার মানে বি এ, এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের, তার মানে এটা হচ্ছে গেল আমাদের 2v। আর ভিবি হচ্ছে আমাদের শুধুমাত্র ভি। এখন এদের চাপের অনুপাত কত, অর্থাৎ পি এ ডিভাইডেড বাই পিবি, পিবি এটা সমান আমাদের কত। দেখো দুটা গ্যাস যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে এদের বয়েলের সূত্র মেনে চলবে, অর্থাৎ পিওন ভিওন ইজ ইকুয়াল টু P2V2। ঠিক আছে, তাহলে পি এ ভি এ সমান, পি এ ভি এর সমান হচ্ছে পি বি ভি বি। এটা হচ্ছে আমাদের মেনে চলবে। তাহলে আমাদের পি ওয়ান পি 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 এ পিবি এটা বের করতে হচ্ছে। তাহলে পি এ ডিভাইডেড বাই পিবি সমান আমাদের কি, ভিবি ডিভাইডেড বাই ভি এ। তাহলে আমরা একটু মান বসাই, ভিবি কত আমাদের বি ভি, আর হচ্ছে আমাদের ভি এ কত 2v। তাহলে আমরা মান বসাইলে ভি ভি কাটা গেল, তাহলে 1/2। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, খ নাম্বারটা অ্যান্সার হবে 1/2।
অর্থাৎ আমাদের এই যে এই লাইনটা যে লিখছে এই যে তাপীয় সমঅবস্থায় থাকবে, তাপীয় সমঅবস্থায় থাকলে সেটা আমাদের বয়লের সূত্র মেনে চলে। বুঝতে পারছো? বলো, না বুঝার কি আছে বলো? না বুঝলে কি আছে, না বোঝার কি আছে বলো? একটি ধাতুর ওপর সবুজ আলো আপতিত হয়ে ফটো ইলেকট্রন তৈরি করে। মনে করো এই ধাতব পাত আছে একটা, এই একটা ধাতব পাত আছে। বাবা কি আঁকালাম এটা, একটু আঁকাই দাও। হচ্ছে না তো আঁকানো। এবার হবে না। ও এবার হয়নি। দাঁড়াও আঁকাই ছাড়বো দরকার। দেখো আঁকা ছাড়ছি এই মোটামুটি অনেক প্রায় 2 মিনিটের মতো কষ্ট করে এতটুকু আঁকাইছি। এই মনে করো ধাতব পাতার উপর কি একটা আলো আহ, পড়ছে, আলো পড়ছে। এখানে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে আমাদের আহ এটাকে আমাদের বিচ্ছুরণ ঘটাইছে। বিচ্ছুরণ ঘটালে কি, এখন নিচের কোন বর্ণের আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন। প্রথমে এখান থেকে আমাদের কি পড়ছে, গ্রিন লাইট পড়ছে, ঠিক আছে, গ্রিন আলো, সবুজ আলো অর্থাৎ গ্রিন লাইট পড়ছে। পরবর্তীতে কোন আলো পড়লে অবশ্যই ফটো ইলেকট্রন, এই যে এই কথাটা ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে, মানে অবশ্যই কথাটা ইম্পর্টেন্ট। এখন আমরা কি জানি, আহ বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, তাই না? তাই বেনিয়া সহকলায় একটু লিখি, বে নি আ স হ সহকলা, ঠিক আছে, বেনিয়া সহকলা। এখন আমাদের সবুজ আলো দিলে পারে যদি আমাদের ইলেকট্রন নির্গত হয়, তাইলে এর চেয়ে কম আলো দিলে পারে তো অবশ্যই নির্গত হবে। কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিলে অবশ্যই নির্গত হবে। কিন্তু বেশি দিলে পারে নির্গত হতে পারে, কিন্তু নাও হতে পারে, সম্ভাবনা আছে, নাও হতে পারে। কিন্তু কম আলো দিলে পারে আমাদের অবশ্যই নির্গত হবে। এখন যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে প্রথমে আছে বেগুনি, তারপর আছে নীল, তারপর আসমানি। তাহলে এখানে আমাদের কোনটা হবে? এই নীল অপশন গুলোর মধ্যে শুধুমাত্র নীল আছে, আর বাকি যেগুলো আছে সবগুলো তো আমাদের ডান পাশে আছে। তার মানে একমাত্র নীল আলো যদি আমরা ফেলি সবুজের পরিবর্তে, তাহলে আমাদের অবশ্যই ফটো ইলেকট্রন মানে ইলেকট্রন এখান থেকে বিচ্ছুরিত হবে। মানে কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা দেওয়া দিয়ে অলরেডি হয়েছে, সবুজ আলো দিয়ে আমাদের ফটো ইলেকট্রন ঘটতেছে, তাইলে তার চেয়ে যদি আমরা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি, তাহলে ফটো ইলেকট্রন অবশ্যই ঘটবে, এটা মাস্ট। এটাই যা তোমার কাছে জানতে চাইছে। এরপরের প্রশ্নটা কি বলো? ভাইয়ারা বলো, ভাইয়ারা আপুরা। হাইড্রোজেন পরমাণুর আদি শক্তি স্তর Ni থেকে চূড়ান্ত শক্তি স্তর Nf, মানে Ni হচ্ছে গিয়ে আমাদের ইনিশিয়াল স্টেট, আর হচ্ছে Nf ফাইনাল স্টেট, ঠিক আছে, গেছে স্থানান্তর হলে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হয়? আচ্ছা আমাদের ই সমান আমরা কি জানি, E2 মাইনাস E1, ঠিক আছে। তাহলে E2 সমান আমরা কি জানি, ই নট এন টু এর স্কোয়ার, এন টু না তো এফ, এন এফ, যেহেতু আমরা এফ দ্বারা ফাইনাল স্টেজ, আর ই ওয়ান দ্বারা বোঝাইছি হচ্ছে ই নট ডিভাইডেড বাই এন ইনিশিয়াল এর স্কোয়ার। এখন কথা হচ্ছে আমাদের এইখানে এই দুটার মান যত কম হবে, মানে এটার মান যত কম হবে তত আমাদের এই পুরাটুকুর মান বড় হবে না? তাই হবে না? তাহলে এই পুরাটুকুর মান বড় হলে আমাদের কি এই আলটিমেটলি এর মান বড় হবে, তাহলে আমাদের শক্তি সর্বাধিক নির্গত হয়। তার মানে কি, আমাদের এন আই এর মানটা আমাদের যত ছোট হবে তত আমাদের এন এফ এর মানটা আমাদের যত ছোট তত লাভ। আবার এন আই এর মানটা যত বড় হবে তত আমাদের আবার এটা এনাফ। কিন্তু তাই বলে আমাদের এই যে 80 এবং 2 এই ডিফারেন্স না, আমাদের কাছাকাছি ডিফারেন্স হতে হবে। তাহলে আমাদের এটা আমাদের ঘ নাম্বার অ্যান্সারটা দিতে হবে। অর্থাৎ যত ছোট হবে তত এন আই মানে যত বড় বলতে এন এফ এর কাছাকাছি কিন্তু বড় হতে হবে, ঠিক আছে। এটা তোমরা একটু বসায় দেখলে বুঝতে পারবে। এরপর বুলিয়ান অ্যালজেব্রা থেকে অর্থাৎ গেট থেকে একটা কোশ্চেন আসছে। দেখো, এ প্লাস এ বি। এখন এখান থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে 1 প্লাস বি। দেখো যে কোনো ওয়ানের সাথে যে কোনো একটা এলিমেন্ট অর্থাৎ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রিক এলিমেন্ট যদি আমরা যোগ করি, তাহলে সেটা ওয়ানই হয়, বুঝতে পারছো? মানে ওয়ান বাটনই থাকে, তাহলে এ ইন্টু ওয়ান, তাহলে এ ইন্টু ওয়ান করলে আমাদের এই হয়। এটা একদম সহজ দিচ্ছে। 15 নম্বর প্রশ্নটা ভাই কি বলছে আমি নিজেও জানি না, এটা মনে করো যে আমি পারি নাই ভাই, সমাধান করতে পারি না এটা। তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো, এই যে এটুকু স্ক্রিনশট নাও, আর উত্তর হচ্ছে গেছে এটুকু, ঠিক আছে। তোমরা যদি কেউ পারো আমাকে একটু করে হেল্প করো, আমি পারি নাই ভাই এটা। রসায়ন আমার জব, ঠিক আছে।
রসায়ন, কোনো রস নাই আসলে এর মধ্যে। ঠিক আছে, কোনো রস আছে, রসায়নে কোনো রস থাকে না। আসলে সমাধান করি। স্ক্যান্ডিয়াম মৌলের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য মান কত বলো। স্ক্যান্ডিয়াম 3d1, ঠিক আছে, 3d1। তাহলে এখানে এন কত, এন হচ্ছে আমাদের 3 ডির জন্য কত, এস, পি, ডি, এফ। এস এর জন্য আমাদের 0, পির জন্য 1, ডির জন্য 2, এফ এর জন্য 3। তাহলে আমাদের ডি আছে, তাহলে এল এর জন্য আমাদের কত, এল এর জন্য আমাদের 2 হবে। আর এম তো আমাদের 0 হবে, যেহেতু একটা ইলেকট্রন আছে এম 0। এস হবে হচ্ছে প্লাস হাফ, মাইনাস হাফও দিতে পারো, প্লাস হাফ দিলাম আমরা। তাহলে এটা কোথায় আছে একমাত্র বলো, এটা কোথায় আছে, এটা আমাদের শুধুমাত্র কোন নাম্বার আছে, এটা আমাদের সঠিক উত্তর, এটা তো একদম সহজ, পারবা। এরপর 2 নম্বর প্রশ্নটা, কেমিস্ট্রি মোটামুটি সহজ আসছে। ক্যালসিয়াম কার্বনেট থেকে এনডিপি তে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে আগে উত্তপ্ত করি, ঠিক আছে। উত্তপ্ত করলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাইলাম। এখন এখানে সমতা করে নিতে হবে, তবে সমতা করলে পরে এটাই আসে, সমতা নতুন করে করা লাগবে না। এখন এই 100 গ্রাম ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামের আণবিক ভর কত, 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড, এই এনটিপি তে কার্বন ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হয়, 22.4 লিটার। তাহলে 100 গ্রাম থেকে যদি আমাদের 22.4 লিটার উৎপন্ন হয়, তাহলে আমাদের 1 গ্রাম থেকে অবশ্যই কম। তাহলে 22.4 ডিভাইডেড বাই আমাদের 100, তাহলে আমাদের হচ্ছে 2.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের কতটুকু বেশি হবে, বাড়বে। তাহলে 22.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 2.5। 2.5 দ্বারা 100-কে ভাগ করলে আমাদের কত হয়, 40 হয়। কিভাবে, 40 × 80, আর হচ্ছে 0.5 দ্বারা গুণ করলে 20, 80 আর 20 কত, 100। এখন দেখো 22.4 কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি, অবশ্যই 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এইটা, এখানে উত্তর একটাই হতে পারে, খ নাম্বারটা হতে পারে, তাছাড়া তো অন্য কোনোটা সম্ভব না। তাহলে খ নাম্বারটা উত্তর। তোমাকে এমন কোনো কিছু দিবে না যেটা কিনা তোমার ক্যালকুলেটর প্রয়োজন হয়, বা অনেক সময় ধরে তোমাকে ক্যালকুলেশন করা লাগে, এরকম কোনো কিছু দিবে না, সহজটাই দিবে। কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নাই শুধুমাত্র কার্বন মনোক্সাইড, করে নিবা এগুলো মুখস্থ। কোন বিক্রিয়ার এনথালপির পরিমাণ সর্বনিম্ন। এনথালপির পরিমাণ ডেল এইচ, এটার মান সর্বনিম্ন হয় যখন হচ্ছে কার দুটাই হচ্ছে কার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ হয়, স্ট্রং অ্যাসিড আর হচ্ছে স্ট্রং বেজ, অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ, অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যদি মিশ্রণ ঘটানো হয় তাহলে আমাদের এটা হয়, বুঝতে পারছো, এটা হয়। তাহলে আমাদের ডেল এইচটা আমাদের সর্বনিম্ন হয়। আর এই ডেল এইচ এর মান কত, এই ডেল এইচ এর মান হচ্ছে -57 দশমিক আহ -57.34 কিলো জুল, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে মান। তাহলে এখানে আমাদের তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা আমাদের তীব্র অ্যাসিড, আর হচ্ছে তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা আমাদের কি হবে, এনথালপির পরিমাণ সর্বনিম্ন হবে, ঠিক আছে। এরপরে দেখো, ঘুম ধরে গেছে ভাই। ডাইঅ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড, ঠিক আছে। এই অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কত। এটা অনেকে অনেকভাবে বন্ধন কোনটা আঁকায়, তবে আমি নর্মালি এইভাবে আঁকাই, অ্যালুমিনিয়াম দিলাম, এর সাথে 3টা ক্লোরিন দিব। যেহেতু আমাদের 2টা ক্লোরিনের সাথে আমাদের 6টা আছে, তাহলে একটা ক্লোরিনের, সরি, একটা অ্যালুমিনিয়ামের সাথে 6টা ক্লোরিন আছে। তাহলে একটা অ্যালুমিনিয়াম, কি বলছি, 2টা অ্যালুমিনিয়ামের সাথে 6টা ক্লোরিন আছে, তাহলে একটা অ্যালুমিনিয়ামের সাথে কয়টা, 3টা ক্লোরিন আছে। তাহলে 3টা আগে ক্লোরিন দিলাম, দেওয়ার পর এখন এখানে আমাদের আরেকটা অ্যালুমিনিয়াম এখানে আঁকাইলাম, আঁকানোর পর এখানে আমাদের কি একটা ক্লোরিন দিব, এটার পাশে 3টা ক্লোরিন দিব, ঠিক আছে, হয়ে গেল। এখন আমাদের যে সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী এই ক্লোরিন আর এই ক্লোরিন, এই দুজন মিলে, এই দুই বন্ধু মিলে সন্নিবেশ বন্ধন গঠন করে, বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের সন্নিবেশ থাকে কয়টা, 2টা। এটা কিন্তু বন্ধন না, মানে এই ক্লোরিন আর ক্লোরিন মিলে হচ্ছে সন্নিবেশ, ইলেকট্রন এক জোড়া মুক্ত ইলেকট্রন, মুক্ত জোড়ে ইলেকট্রন দান করে। তাহলে আমাদের 2টা সন্নিবেশ বন্ধন রয়েছে। আর সমযোজী কয়টা, এই যে আমি একটু দেখাচ্ছি অন্য কালার, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর এই একটা 6টা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, সরি সরি,
এই একটা ছয়টা, মানে এই যে এই তিনটা, এই তিনটা, এই হচ্ছে আমাদের ছয়টা হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে। তাহলে আমাদের সমযোজী বন্ধন হচ্ছে ছয়টা, আর সন্নিবেশ হচ্ছে আমাদের কয়টা, দুটা। এই হচ্ছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ রয়েছে। দেখো এটা মুখস্থ রাখতে হবে, এটা কোনো কিছু করার নাই। ওয়ান টু বিউটাডিয়েন, এটা তো আমরা হচ্ছে গিয়ে সংকেত লিখি দেখি। সংকেতটা হচ্ছে CH3 বন্ড, এখানে হবে হচ্ছে CH2 ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড CH2। এটা হচ্ছে গিয়ে ওয়ান টু বিউটাডিন, অর্থাৎ হচ্ছে 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে হচ্ছে আমাদের অ্যালকিন থাকবে। তাহলে এই যে এটা আমাদের 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, অ্যালকিন থাকবে। বিউটাডাইন, এটা হচ্ছে আমাদের সংকেত। এখন এইখানে যে কার্বনটা আছে, এই কার্বনে হচ্ছে আমাদের কি হয়, sp3, এই কার্বনে আমাদের sp3 সংকরণ থাকে। আবার এই কার্বনে আমাদের হচ্ছে sp সংকরণ থাকে। আবার এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, আমাদের এখানে sp2 সংকরণ থাকে। তাহলে দেখো একটা যৌগে তিনটা, একই একটা যৌগের শুধুমাত্র কার্বনেরই তিনটা হচ্ছে আমাদের রূপ হাইব্রিডাইজেশন দেখা যায়। তাহলে এখানে আমাদের কোন যৌগে কার্বনে একাধিক সংকরণ রয়েছে, তাহলে আমাদের এই যে ওয়ান টু বিউটাডিন, এটাই হবে। ক্লিয়ার? এই যে একটু দেখো, দেখে নাও, অপশন গুলো হয়তো এতক্ষণ দেখতে পারো নাই, দেখে নাও। 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা বলছে, দেখো আমি একটু তুলে নিচ্ছি। অ্যামোনিয়াম আয়ন এর তিনটা অ্যামোনিয়াম আয়ন এবং আয়রন হেক্সাসায়ানাইড, এখানে এই যৌগে আয়রনের জারণ মান কত, আয়রনের জারণ মান কত, ঠিক আছে, আয়রনের জারণ মান কত। তাইলে এই অ্যামোনিয়াম প্লাসের অ্যামোনিয়াম কি জানি, অ্যামোনিয়াম প্লাস, তার মানে কি 1, তাহলে 1 × 3 প্লাস আয়রনেরটা বের করবো, তাহলে এক্স ধরে নিব। আয়রন কয়টা আছে, একটা, তাহলে এক্স প্লাস। আবার হচ্ছে গিয়ে এই সাইনাইড সমান কি জানি আমরা, -1, সাইনাইডের জারণ মান -1। তারপর এখানে কয়টা সাইনাইড আছে, 6টা, তাহলে 6, এটা সমান কি আমরা শূন্য ধরে নিব, ঠিক আছে। যৌগ যেহেতু নিরপেক্ষ যৌগ, তাহলে এটা আমরা শূন্য ধরে নিব। তাহলে আমাদের 3 + x - 6 = 0। তাহলে তাহলে এক্স সমান আমাদের 3, ঠিক আছে। এটা +3, বুঝতে পারছো? তাহলে এত যৌগের জারণ মান হচ্ছে আমাদের প্লাস, যৌগে হচ্ছে আয়রনের জারণ মান আমাদের +3। ক্লিয়ার? 8 নম্বর প্রশ্নটা দেখো, কি বলছে, 25°C তাপমাত্রায় পানির পিএইচ ও পিওএইচ উভয়ই 7 হলে অধিক তাপমাত্রায় নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো একটা যৌগ, মানে একটা যৌগে পিএইচ এবং পিওএইচ নির্ভর করে, ঠিক আছে, পিএইচ আর হচ্ছে পিওএইচ। এখন খেয়াল করো, এই আমরা কি জানি, পিএইচ আর হচ্ছে পিওএইচ হচ্ছে গিয়ে আমাদের প্লাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের 14। তার মানে কি একটা বাড়লে আর একটা কমবে, তার মানে পিএইচ বাড়লে পিওএইচ কমবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাপমাত্রার সাথে আমাদের পিএইচ নির্ভর করে, বুঝতে পারছো? পিএইচ পিওএইচ নির্ভর করে, ঘনমাত্রা নির্ভর করে, কোন যৌগের ঘনমাত্রা তাপমাত্রার সাথে নির্ভর করে। তাহলে আহ এখানে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে যৌগটা আমাদের অ্যাসিডীয় হয়, অ্যাসিডীয় হয়। তার মানে কি পিএইচ এর মান কি 7-এর চেয়ে কমবে। এখন যদি 7-এর চেয়ে পিএইচ এর মান কমে, তাহলে আমাদের পিওএইচ এর মানটাও কমতে হবে, কারণ কি পিওএইচ এর মান কমা মানে হচ্ছে আমাদের সেটা আমাদের ঘনমাত্রাটা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কমে যাওয়া, তাই না আলটিমেটলি। তাহলে আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমাদের ক নাম্বারটা উত্তর হবে, বুঝতে পারছো? নিচের কোন জোড়া যৌগের সম আয়ন প্রভাব বিদ্যমান, বলো সমায়ন প্রভাব বিদ্যমান কোন যৌগে, বলো। এখানে হচ্ছে সমায়ন প্রভাবের সংজ্ঞাটা কি, সমায়ন প্রভাবের সংজ্ঞাটা একটু খেয়াল করো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আহ কোন একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চালনা করলে, আরেকবার বলতেছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর যদি কোনো একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চালনা করা হয়, তবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ওই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যে ছিল, ওই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুলনায় পদার্থের আহ সাপেক্ষে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অধিক মানে হয়ে যায়, আমাদের আয়ন বিভক্ত হতে শুরু করে। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের সমায়ন প্রভাবের সংজ্ঞা। তাহলে এখানে আমাদের এটা কিভাবে ভাঙে, এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং সালফেট 2- আয়নে
বিভক্ত হয়, ঠিক আছে? আবার এখানে হাইড্রোক্লোরিক, এটা একটু দেখি। হাইড্রোক্লোরিক, এখানে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। এখানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ এটা আমাদের যে কোনো দ্রবণে খুব দ্রুত মিশ্রিত হয়, খুব দ্রুত ভেঙে এই যে আয়নে পরিণত হয়। কিন্তু এই যে হাইড্রোজেন সালফেট, এ মনে করো যে একটু প্রেম বেশি করে, যে হাইড্রোজেন, হাইড্রোজেন আমার, হাইড্রোজেন আর সালফার, এ হচ্ছে ছেলে, এ হচ্ছে মেয়ে, এরা হচ্ছে ছাড়তে পারে না একজন আরেকজনকে, মানে খুব ভালোবাসে, বুঝতে পারছো? তোমাদের মতো, তোমাদের অবস্থা, যে ইন্টার লাইফে এসে প্রেম করবা, ইন্টার লাইফে এসে বলে দিলাম যে প্রেম করবা, সে মনে করো পট খাবে, 99%, সব বলবো না, 1%, ওই 1%, তুমি যদি মনে করো স্যার আমি তো 1%, বা ভাইয়া আমি তো 1%, ঠিক আছে, তুমি যদি 1% হও, তুমি আমার সাথে এইচএসসি পর আমার লগে দেখা করো, ঠিক আছে? রাজশাহীতে যে রুয়েট এসে আমাকে ফোন দিবে, নাম্বার তো দেওয়াই ছিল স্ক্রিনে, টিউশনের জন্য যে স্ক্রিনের নাম্বার দিছি, আহ, বা আমার পোস্টার আছে, পোস্টার দিয়ে দিছি, তো ওখানে এসে যোগাযোগ, ফোন দিও, যোগাযোগ করো, ঠিক আছে? তুমি 1%, আমি দেখে নিবো। না ভাই, তোমরা যে রিলেশন করে যে ভালো থাকতে পারো, আমার সমস্যা নাই, রিলেশন করবা, কিন্তু মারা খেলে আমার দোষ নাই, এখানে আমি কোনো দায় নিতে পারবো না। দেখো, এই যোগে কোন জোড়া সমায়ন প্রভাব বিদ্যমান, এই যে এখানে যে আমাদের হাইড্রোজেন যে আমাদের আছে, এইটা হচ্ছে আমাদের সমায়ন, এইখানে এই যে হাইড্রোক্লোরিক তীব্র তড়িৎ বিশ্লেষণ, আর এই যে হাইড্রোজেন সালফেট যেটা বলতেছিলাম মৃদু তড়িৎ বিশ্লেষণ, তাই এই হাইড্রোক্লোরিকের প্রভাবে হাইড্রোজেন সালফেট মানে কম বিভাজিত হয়, বুঝতে পারছো? 10 নাম্বারটা একটা যোগাযোগ থেকে প্রশ্ন পাইলাম নাকি? আর সি, এটা তো কিটোন, কি বলতেছি আর, আমরা এটা এইভাবে না লিখে আমরা একটু একটা বিক্রিয়া দেখা দিচ্ছি, যে এটা হচ্ছে কিটোন, কি লিখি এটা, সিও বন্ড CH3, একে মানে আমাদের কিসে পরিণত হয়েছে, অ্যালকেনে পরিণত করছে। দেখো, অ্যালকেনটাকে আর এর পরিবর্তে আমরা অ্যালকাইল গ্রুপ যেটা আর, সেটা আমরা লিখলাম CH3 বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে? এইখানে আমাদের এই যে কিটোন মূলকটা সরায় আমাদের এই যে অ্যামিনো, সরি, আমাদের অ্যালকাইল মূলকটা আছে, তাই না? তাহলে এখানে আমাদের এখানে প্রভাবক হিসেবে আমাদের জিঙ্ক, জিঙ্ক মার্কারি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে, বুঝতে পারছো? এখানে যে এই যে ইয়াটা আছে, আমি কি বিক্রিয়াটা কি ঘটে আমি বলে দিচ্ছি। এখানে CH3 এটা থাকে, কার্বন, এই কার্বনটা এখানে থাকে, কিন্তু এই যে এখানে যে আমাদের এই ইয়াটা কই, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন করে কি, আসো বেস্তা আমার লগে, আসো মজা খাওয়াবনি, মানে তোমাদেরকে সদাই কিনে খাওয়াবনি, চকলেট কিনে দিবেন, এই যে কার্বন এইভাবে তার ভাইস্তাকে ডাকে, মানে ভাইস্তা বলতে তার হাইড্রোজেনকে ডাকে, ভাতিজা ভাতিজা, ভাতিজাকে ডাকে CH2, আর এই যে CH3 এটা তো থেকে যায়, এই হচ্ছে আমাদের অ্যালকেন গঠন করে। এখন পরবর্তীতে তো হচ্ছে এখানে অক্সিজেনটা থাকলে, এই অক্সিজেনটা কি করে, এই হাইড্রোজেনের সাথে মিলে আবার পানি তৈরি করে, ঠিক আছে? আবার এই জিঙ্ক আর ক্লোরিন, এরা তো চাচাতো ভাই, এরা কি সুন্দর করে একটু জিঙ্ক ক্লোরাইড বন্ধন গঠন করে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের শেষ অবস্থা। তাহলে ক্লিয়ার এটা? কোনটি ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ বা ফেলিং দ্রবণ সাথে বিক্রিয়া করে, ফেলিং দ্রবণ বিক্রিয়া একমাত্র দেয় হচ্ছে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইড আমাদের ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড আমাদের ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের যে এখানে যে এই যে ফর্মিক অ্যাসিড HCOOH, এটাকে আমরা অনেকে, মানে এটা কিটোন, সরি, এটাকে অনেকে কার্বক্সিলিক অ্যাসিড মনে করে শুধুমাত্র, কিন্তু না, এটা একই দ্বারা একই সাথে এটা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইড হিসেবে কাজ করে। দেখো, এটার যদি গঠন আমরা আঁকাই, আর বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড ওএইচ, এটা দিতে পারি না, তাহলে এটা আমাদের কিসের বন্ধন বলো তো? এটা কিসের গ্রুপ, এটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ না? অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তাহলে কি এটা আমাদের ফর্মিক অ্যাসিডটা আমাদের ফেলিং দ্রবণ বিক্রিয়া দিবে, তাহলে ক নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে? আর বাকিগুলো হবে না, কারণ কি এটা তো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, স্পষ্ট ইথানোয়িক অ্যাসিড, এটা তো হবে না। এটাও তো আমাদের এই যে এটা প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানল, এটা তো প্রোপানল, এটা হবে না। এই যে ওএইচ মূলক আছে প্রোপানল, এটা তো বিক্রিয়া দিবে না। এখানে তো আমার কিটোনও তো বিক্রিয়া দেয় না, ঠিক আছে? শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া দেয়, তাই আমাদের ক নাম্বারটা হবে, ফেলিং দ্রবণ বিক্রিয়া শুধুমাত্র কিটোন দেয়, ঠিক আছে? 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। বলো, 12 নম্বরটা কি বলছে?
100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই দ্রবণের ঘনমাত্রা ppm কত? ppm সমান আমরা কি জানি? ppm সমান আমি সার্বজনীন একটা সূত্র লিখে দেই, SM 1000, মানে সব জায়গায় তোমাদের বইয়ে দেখবা এক এক সময় এক এক সুযোগ সন্ধানী এক এক সময় এক এক সূত্র লিখছে। ওইভাবে না পড়ে তোমরা ppm সমান SM 1000 পড়বা। পিপি পিপিবি সমান আমরা হচ্ছে পার্টস পার বিলিয়ন, ppm পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, হ্যাঁ পিপিবি সমান হচ্ছে SM × 10⁶। আর পিপিটি যেটা সেটা হচ্ছে SM × 10⁹। অত লাগে না, এই দুটো পড়লে আমাদের এনাফ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা একটু লেখা শুরু করে দেই। তাহলে আমাদের পিপিএম সমান কি? ppm এটা তো আমরা বের করব। তাহলে SM × 1000, ঠিক আছে, SM × 1000। তাহলে একটু বের করি, এস কি আমাদের 1000 W/MV, 1000 W কত আমাদের 0.5 গ্রাম, ডিভাইডেড বাই কত আণবিক ভর 40, ইন্টু ভি কত আমাদের 100 মিলিলিটার। এটা সব জায়গায় ব্যবহার করলে দেখবা যে সবগুলা অঙ্ক হয়ে গেছে। এই ppm এর এই সূত্রটা ব্যবহার করবা। এম কত 40 গুণন 1000, 1000, ঠিক আছে। তাহলে 100 আর 100, 1000 কাটা দিলাম 10, 40 40 কাটা, তাহলে এই 0.5 আর 10 গুণ করলে কত হয়? 5 হয়। 5 × 1000, ঠিক আছে, 5 × 1000, তাহলে আমাদের 5000 ppm হবে। ওরে বাপরে, 5000 ppm হবে, এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এটাই আমাদের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নটা, বলো 13 নম্বর প্রশ্নটা তো হট টপিক এটা, ঠিক আছে। দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে অ্যামোনিয়া, একটা দেওয়া আছে অ্যামোনিয়া, আর একটা হচ্ছে অ্যাল কমা দেই NH2, আরেকটা দেওয়া আছে হচ্ছে R2NH, ঠিক আছে, মানে অর্থাৎ হচ্ছে দুইটা অ্যালকাইল মূলক আছে আর হচ্ছে NH, অর্থাৎ হচ্ছে এটা কি বলে জানি, ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম ভাই এই মুহূর্তে। এখন এখানে ক্ষার ধর্মের মানে ইয়াটা প্রকাশ করতে বলছে। এখন মনে রাখো, অ্যালকাইল মূলক যত বাড়বে তত আমাদের ক্ষার ধর্ম প্রকাশ করবে, যত বাড়বে ক্ষার ধর্ম তত প্রকাশ করবে, ক্ষার ধর্ম বেশি, ক্ষার ধর্ম বেশি, ক্ষার ধর্ম বেশি থাকবে, ঠিক আছে। অ্যালকাইল গ্রুপ যত বেশি থাকবে তত ক্ষার ধর্ম বেশি। আর অ্যালকাইল গ্রুপ মানে আর যত বেশি থাকবে তাহলে এসিড ধর্ম তত কম হবে। তাহলে আমাদের এখানে যেহেতু ক্ষার ধর্ম প্রদর্শনের কথা বলা হয়েছে, তাহলে আমাদের কোনটা বড় হবে? অ্যালকাইল গ্রুপ R2NH, তাহলে এটা আমাদের বড়, সবচেয়ে বেশি ক্ষারীয়। তারপর আমাদের RNH2, এটা আমাদের তারপর ক্ষারীয়। তারপর NH3, এটা আমাদের ক্ষারীয়, ঠিক আছে। এই তিনটা আমাদের সঠিক উত্তর, মানে এই খ নাম্বারটা। 14 নম্বর প্রশ্নটা, কে মেসেজ দেয় রে ভাই? না রে ভাই, কেউ মেসেজ দেয় না, খালি গ্রুপে বন্ধুরা খালি কথা কয়, ওরা সকাল বিকাল কথা কয়। এই হচ্ছে অবস্থা। ভার্সিটিতে ভর্তি হওয়া, ভার্সিটিতে ভর্তি হয়ে অনেক মজা করবা, বন্ধুরা অনেক ভালো। ভার্সিটিতে উপদেশ থাকবে হচ্ছে গিয়ে, সবার আগে ভালো ভালো কয়েকটা বন্ধু নির্বাচন করবে, ঠিক আছে, ভালোভাবে আবার এমন বন্ধু নির্বাচন করো না যেটা কিনা ঘুরতে ঘুরতে তোমার দিন শেষ, তুমিও শেষ, পড়াশোনাও শেষ, ঠিক আছে। ভার্সিটি 4 বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্য দিয়ে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু আহ, জমা হয়? ক্যালসিয়ামে কতটুকু কি গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে দিয়ে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হয়? বুঝতে পারছো, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা বের করতে পারবো না। দেখো, এখানে আমাদের মেইনলি আমাদের যে আমরা ইয়াটা করছি 2Cl-, এখানে এইভাবে করা যাবে না, আমাদের হচ্ছে, না আমরা যে বিক্রিয়াটা লিখছি ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এইখানে ইয়া করতে হবে যে এখানে ক্লোরিন সমতাটা আমাদের এই পাশ থেকে করতে হবে 1/2 এখানে, আবার এখানে হচ্ছে ক্লোরিন ক্লোরিন মিললো, তাহলে আমাদের ক্যালসিয়ামও আমাদের 1/2 দিতে হবে, বুঝতে পারছো। তাহলে এখানে 1/2 ফ্যারাড থেকে এখানে, সরি একটু একটু ভুল বলছি, একটু ভুল বলছি, আমি আরেকবার একটু বিক্রিয়াটা করাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমাদের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম, সরি ক্যালসিয়াম ক্লোরাইড, এটা আমাদের বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2+, আর হচ্ছে আমাদের 2 ক্লোরিন
মাইনাসে পরিণত হয়, বুঝতে পারছো? এখানে ক্যালসিয়াম 2+ থাকে, তাই না? এখন কথা হচ্ছে আমাদের এখানে তার মানে কত কত ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন? 2 ফ্যারাড। তাহলে 2 ফ্যারাডের জন্য আমাদের কত মোল ইয়া পাচ্ছি, কত মোল আমাদের 1 মোল ক্যালসিয়াম পাইছি। তাহলে 1 মোল ক্যালসিয়াম সমান আমাদের কত? 40 গ্রাম। তাহলে আমাদের কতটুকু বিদ্যুৎ চালনা করা হয়েছে? 1 ফ্যারাড। তাহলে এর অর্ধেক আমরা পাবো, তাহলে 20 গ্রাম আমরা ক্যালসিয়াম ধাতু জমা হবে। আমি আরেকবার একটু বলতেছি, একটু খেয়াল করো। আমাদের ক্যালসিয়াম 2+ থাকে, তাই না? ক্যালসিয়াম 2+। এই ক্যালসিয়াম 2+, যেহেতু আমাদের 2+ আছে, তার মানে 2 মোল 2 ফ্যারাডে আমার বিদ্যুৎ চালনা করা হয়েছে। এখন 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার ফলে আমাদের 1 মোল আহ ক্যালসিয়াম ধাতু জমা হয়, অর্থাৎ 40 গ্রাম। তাহলে 1 ফ্যারাড, যেহেতু আমাদের বলছে, যেখানে প্রশ্ন বলে দিচ্ছে 1 ফ্যারাডের কথা, তাহলে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে আমাদের 20 গ্রাম ধাতু, অর্ধেক 2 ফ্যারাডে যদি আমাদের 40 হয়, তাহলে 1 ফ্যারাডে আমাদের 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, এই যৌগের একটা এর দ্রাব্যতা যদি F হয়, তবে এর দ্রাব্যতা গুণকের মান কত? অর্থাৎ কেএসপি এর মান বলছে। এখন কথা হচ্ছে, যদি এ বি টাইপের যৌগ হয়, তাহলে একটু মুখস্থ করে নাও, S² হবে। AB2 যদি হয়, তাহলে আমাদের 4S³ হবে। আর যদি AB3 হয়, তাহলে 27S⁴ হবে। আর যদি A2B3 হয়, A2B3 হয়, তাহলে আমাদের 108S⁵ হবে। এই কয়টা মুখস্থ করে নাও। এখন আমাদের যে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড আছে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে AB3 হলো না? এখানে 3 আছে, AB3। এটা আমাদের সূত্র কি আসলে? 27S⁴। দেখো তো, একদম সহজ না? ঘ নাম্বারটা উত্তর আসবে। ঠিক আছে? ক্লিয়ার? পারছো? কোনো কঠিন সমস্যা আছে? বলো, কোনো সমস্যা আছে কিনা বলো। যদি কোনো প্রশ্নের সমস্যা করে থাকি, অথবা আমি যদি কোনো কিছু বোঝাতে ভুল করে থাকি, অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, এই যে জিনিস পারা জিনিসটা ভুল করে ফেলি। তো যদি এরকম কোনো কিছু হয়, কোনোটা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি সেটা ক্লিয়ার করে দিব, সেটা আমি ভুল ভুল স্বীকার করে আমি সমাধান করে দিব। এখানে অস্বীকার করা তো কিছু নাই, ভুল হতেই পারে, স্বাভাবিক। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমাকে বুঝাই দিবা, ধরে দিবা, যেন অন্যদের আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আহ ঠিক আছে, তোমরা ভালো থাকো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য দোয়া করবে। আর যেটা বলতেছিলাম, রাজশাহীতে যদি কেউ তোমরা অ্যাডমিশন করতে চাও, অথবা এইচএসসি ব্যাচ পড়তে চাও, তাহলে আমার কাছে আমাকে মানে ব্যাচ বা কেউ যদি বাসাতেও পড়তে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, অথবা যে আমার পোস্টার আছে, আমাদের যে ব্যানার আছে, দেখো, ব্যানার বলতে আমার প্রোফাইলের ভিতর গেলে পরে দেখতে পারবা। সেটা দেখতে পারবা, প্রোফাইল পিকচারের পিছনে যেটা ব্যানার পিকচার বলা হয়, সেখানে আমি আমার নাম্বার দিয়ে রাখছি। সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। ঠিক আছে? তাহলে আমার জন্য একটু উপকার হয়, তোমাদের জন্য যদি উপকার হইলো তো হইলো, না হলে আমার জন্য উপকার হবে আর কি। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আহ আমার জন্য দোয়া করো। আর সামনে কোন ভিডিও নিয়ে আসতেছি, সেটা আমাকে মানে কোন ভিডিও তোমাদের প্রয়োজন, আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা তো কমেন্ট সেরকম করো না। আর বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা। কারণ আমি একজন ছোট ইউজার, ইউটিউবে আমি নতুন। টোটাল আমি আজকে মিলে আমি 37টা ভিডিও বানাইছি। প্রত্যেকটা ভিডিও 1.5 ঘন্টা প্লাস। এতগুলা ভিডিও এত কষ্ট করে পরিশ্রম করে বানাইছি। তোমরা যদি আমাকে হেল্প না করো, তাহলে আমাকে হেল্প করবে কে বলো? আমাকে কেউ হেল্প করার আছে? হেল্প করার নাই। তাই তোমরা আমাকে হেল্প করবে, বুঝতে পারছো? তোমরা আমাকে হেল্প করলে আমার জন্য সুবিধা হবে। আমি আরো তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। আমার আসলে মানুষের জন্য উপকার হচ্ছে কিনা সেগুলো বুঝতে পারবো। আচ্ছা, আর কথা বাড়ালাম না, অনেক লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম।